বণিক মনসুরের রাজপ্রাসাদ রাতের অন্ধকারে নিজের আলোয় ঝলমল করছিল। ভেতরের কোলাহল শহরের দূরের গলিগুলো পর্যন্ত শোনা যাচ্ছিল। প্রাসাদটি খুব বড় ছিল, তার দেয়ালগুলো ছিল উঁচু এবং মার্বেল পাথরে ঢাকা। লোহার বড় দরজাটি এতটাই চওড়া ছিল যে গাড়ি ও ঘোড়া খুব সহজেই ভেতরে আসতে পারত। সেই রাতে মনসুর অনেক বণিক এবং বড় বড় মানুষদের দাওয়াত করেছিল শুধুমাত্র নিজের ধনসম্পদ দেখানোর জন্য। প্রাসাদের বড় উঠোনটি শহরের ধনী লোকদের দিয়ে ভরা ছিল। মনসুর এক চমৎকার ভোজের আয়োজন করেছিল। তার উদ্দেশ্য ছিল কেবল নিজের ধনসম্পদ দেখানো। টেবিলের ওপর নানা ধরনের সুস্বাদু খাবার সাজানো ছিল। ভুনা মাংস, দুর্লভ ফল এবং রূপোর বাসনপত্র যা মশালের আলোয় চকচক করছিল। মনসুর সবার সামনে বসেছিল। সে দামেস্কের রেশমের ওপর সোনার কাজ করা চাদর পরেছিল। তার আঙুলে পাখির ডিমের মতো বড় একটি লাল রত্ন বসানো আংটি ছিল। সে যখনই তার চাকরদের ইশারা করত বা অতিথিদের সাথে কথা বলত, তখন সেই আংটির চমক সবার নজর কেড়ে নিত। কথা শুধু ব্যবসার হচ্ছিল না, মনসুর চালাকি করে কথার মোড় ঘোড়াদের দিকে ঘুরিয়ে দিল। তার ঘোড়াগুলো শুধু চড়ার জন্য ছিল না, সে সেগুলোকে নিজের আস্তাবলের গর্ব মনে করত। মনসুর উঁচু গলায় বলল এবং নিজের দাড়ি হাত দিয়ে বোলাল, ঘোড়া শুধু চড়ার জন্য নয়, ঘোড়া তার মালিকের পরিচয়ের প্রতীক। তারপর সে তালি বাজাল। সাজানো আস্তাবলের দরজা খুলে দেওয়া হলো। চাকররা অনেকগুলো আরবি জাতের ঘোড়া বাইরে নিয়ে এলো। অতিথিরা অবাক হয়ে গেল। ঘোড়াগুলোর চামড়া আয়নার মতো চকচক করছিল। তাদের শরীর ছিল মজবুত, তাদের ঘাড় গর্বে টান টান হয়েছিল। যখন সবাই ঘোড়াগুলোর প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই প্রাসাদের বাইরের দরজার কাছে অন্ধকারে একজন মানুষ দাঁড়িয়েছিল। সে ছিল আম্মার, প্রায় ৩০ বছরের এক যুবক, কিন্তু তাকে দেখলে যে কেউ বুড়ো ভেবে বসবে। তার কাপড় ছেঁড়া ছিল, তার রুগ্ন শরীর কোনো মতে ঢাকা ছিল। তার চুল ধুলোয় ভরা ছিল, যেন সে মাটির নিচ থেকে উঠে এসেছে। আম্মারের কোনো সাধারণ ভিখারি ছিল না যে শুধু রুটি চাইতে এসেছে। সে দাঁড়িয়েছিল এবং তার দৃষ্টি সেই ঘোড়াগুলোর দিকে স্থির ছিল। তার চাহনি কোনো ক্ষুধার্ত মানুষের মতো ছিল না, বরং একজন সমজদার ও ঘোড়া প্রেমীর মতো ছিল। তার চোখে পুরনো স্মৃতির ঝলক ছিল। একসময় ছিল যখন তার কাছেও এগুলোর মতো সুন্দর ঘোড়া থাকত, কিন্তু সময় বদলে গেছে। ভাগ্য তার হাত ছেড়ে দিয়েছে। তার সঙ্গীরা তার ধনসম্পদ ছিনিয়ে নিয়েছিল এবং সে বাড়িঘর ও সম্মান ছাড়া নিঃস্ব হয়ে পড়েছিল। একজন পাহারাদার আম্মারেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখল। সে ধমক দিয়ে বলল, দূরে সরে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না এই জায়গা বড় মানুষদের জন্য? এখান থেকে চলে যাও আর দ্বিতীয়বার আসবে না। পাহারাদারের উঁচু আওয়াজ মনসুরের কানে পৌঁছাল। সে এমন একটি সুযোগের অপেক্ষাতেই ছিল যা দিয়ে সে তার একঘেয়েমি দূর করতে পারে এবং অতিথিদের বিনোদন দিতে পারে। মনসুর পাহারাদারদের থামার ইশারা করল। তারপর উঁচু গলায় এমনভাবে বলল যাতে সবাই শুনতে পায়, ওকে আসতে দাও। মনে হচ্ছে আমাদের এই অতিথির ঘোড়া সম্পর্কে ভালো জ্ঞান আছে। আম্মার ধীর পায়ে এগিয়ে এলো। যখন সে উঠোনের মাঝখানে পৌঁছাল, তখন মনসুর এক শীতল হাসি হাসল। সে ঠাট্টা করে বলল, স্বাগত জানাই বড় বণিক। তোমার চোখে তো একজন অশ্বারোহীর ঝলক দেখা যাচ্ছে। তুমি কি এখানে কেনাকাটা করতে এসেছ, নাকি আমাদের ঘোড়ায় চড়া শেখাতে এসেছ? অতিথিরা হাসতে লাগল, আয়োজককে খুশি করার জন্য। কিন্তু আম্মার চুপ থাকল। সে সোজাসুজি মনসুরের দিকে তাকিয়ে রইল। তার শান্ত চেহারা মনসুরকে আরও বেশি বিদ্ধ করতে লাগল। সে আশা করছিল যে আম্মার হয়তো মাথা নত করবে বা দয়ার ভিক চাইবে, কিন্তু তার শান্ত থাকা মনসুরের অহংকারে আঘাত হানল। মনসুর আস্তাবলের প্রধানের কানে চালাকি ভরা একটি কথা বলল। সে কিছুক্ষণের জন্য গেল, তারপর খুব কষ্টে একটি চরম দুর্বল ঘোড়াকে টেনে নিয়ে ফিরে এলো। ঘোড়াটি যেন শুধু একটি কঙ্কাল ছিল। তার চামড়ায় রোগ ছিল, অনেক জায়গা থেকে লোম ঝরে গিয়েছিল। তার একটি পা বাঁকা ছিল, সে ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। তার মাথা এমনভাবে নিচু ছিল যেন পুরো দুনিয়ার বোঝা সে ঘাড়ে নিয়ে রেখেছে। মনসুর তাকে আগেই আফতার নাম দিয়ে রেখেছিল। সে তার আস্তাবলের জন্য একটি লজ্জার বিষয় ছিল। মনসুর তাকে মেরে ফেলা বা মরুভূমিতে ছেড়ে দেওয়ার কথা ভেবে রেখেছিল, কারণ বাকি শাহী ঘোড়াদের মাঝে তাকে মানাত না। মনসুর উঠে দাঁড়াল। সে সেই দুর্বল ঘোড়াটির দিকে ইশারা করল। তারপর আম্মারের দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, হে লোকেরা, এটা ঠিক নয় যে আমাদের এত বড় অতিথি এখান থেকে পায়ে হেঁটে যাবে। এই ঘোড়াটিকে দেখো, আমি একে বিশেষভাবে তারই জন্য বাঁচিয়ে রেখেছিলাম যে এর যোগ্য। সবাই শব্দ করে হাসতে লাগল।
একজন বণিক তোষামত করতে করতে বলল, দুজনকে তো একই রকম দেখাচ্ছে, গরিবকে গরিবের সাথেই মানায়। মনসুর আম্মারের কাছে এলো, সে ঘোড়াটির পুরনো দড়ি তার দিকে ছুঁড়ে দিল এবং মেকি হাসি হেসে বলল, একে নিয়ে যাও, এটা আমার তরফ থেকে উপহার। মানা করো না, ও একেবারে তোমারই মতো, কোনো কাজের নয়, পৃথিবীর বুকে একটা বোঝা মাত্র। হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সবাই আম্মারের প্রতিক্রিয়ার অপেক্ষা করতে লাগল। সে কি রাগ করবে, সে কি মানা করবে, নাকি কেঁদে ফেলবে? কিন্তু আম্মার অন্য কিছুই করল। সে তার খসখসে হাতটি বাড়াল, দড়িটি ধরল, তারপর সে ধীরে ধীরে সেই ভগ্নপ্রায় ঘোড়াটির কাছে গেল। এক সামান্য ইশারায়, যা খুব কম মানুষই বুঝতে পারত, সে ঘোড়ার নাকের কাছে নিজের হাত রাখল এবং ধীরে করে শ্বাস ফুঁকল। ঘোড়াটি আলতো করে মাথা তুলল, যেন সে সুরক্ষার গন্ধ পেয়ে গেছে। আম্মার মনসুরের দিকে দীর্ঘ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে কোনো ঘৃণা ছিল না, বরং দয়া ছিল এমন এক ধনীর প্রতি যে চরিত্রগতভাবে গরিব ছিল। আম্মার শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি তোমার উপহার গ্রহণ করলাম। রিজিক তার আসল হকদারের কাছে ঠিকই পৌঁছে যায়। দামি জিনিস অনেক সময় মাটিতে লুকিয়ে থাকে, সেগুলো কেবল সেই দেখতে পায় যার চোখ সমজদার। তারপর আম্মার ঘুরল, সে দড়িটি ধীরে করে টানল, দুর্বল ঘোড়াটি ধীরে ধীরে চলতে শুরু করল, তার খোড়া পাটি টেনে টেনে। ছেঁড়া কাপড় পরা সেই মানুষ আর ওই ভগ্নপ্রায় ঘোড়াটি প্রাসাদের বড় দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তাদের পেছনে মনসুর আর তার অতিথিদের হাসি আবারও প্রতিধ্বনিত হতে লাগল। ভারী দরজা বন্ধ হয়ে গেল। আম্মার আর তার নতুন ঘোড়াটি অন্ধকার রাত এবং ঠান্ডা রাস্তায় একা রয়ে গেল। আম্মার ঘোড়াটিকে নিয়ে অনেক দূর পর্যন্ত হাঁটতে থাকল। সে শহরের ভিড় এবং প্রাসাদগুলোর আলো থেকে অনেক দূরে চলে গেল। অবশেষে সে পুরনো দেওয়ালগুলোর বাইরে এক জনশূন্য জায়গায় পৌঁছল। সেখানে ভাঙাচোরা ইমারতের মাঝে মানুষের ভুলে যাওয়া একটি কোণ ছিল। জায়গাটি একটি পুরনো বাড়ির অবশিষ্ট দুটি দেওয়ালের মতো ছিল। কাছাকাছি পাথরের ফাঁক দিয়ে পানির একটি ছোট্ট স্রোত বয়ে যাচ্ছিল। কেউ কাছে না আসা পর্যন্ত সেটা দেখাই যেত না। আমার ঘোড়াটিকে একটি শুকনো গাছের সাথে বাঁধল, তারপর বসে পড়ল আর গভীর শ্বাস নিল। সে হালকা জ্যোৎস্নায় ঘোড়াটিকে দেখল। তার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। হাড় গোড় বেরিয়েছিল, চামড়া রোগাগ্রস্ত ছিল, মাথা নিচু করা ছিল। কিন্তু আম্মার তার মাঝে কোনো দুর্বল ঘোড়া দেখল না। সে তার মাঝে এক জীবন্ত সত্তা দেখতে পেল, যাকে বোঝার মতো কারো দরকার ছিল। পরদিন সকালে আম্মার তার চিকিৎসা শুরু করল। তার কাছে একটা পয়সাও ছিল না যে সে ঔষধ কিনতে পারে, কিন্তু তার কাছে বছরের পর বছরের অভিজ্ঞতা ছিল এবং মরুভূমির লতাপাতার জ্ঞান ছিল। সবচেয়ে প্রথমে সে সেই পাটি দেখল যেটার কারণে ঘোড়াটি খোঁড়াচ্ছিল। সে খুর তুলে মন দিয়ে পরীক্ষা করল, তারপর আক্ষেপ করে মাথা নাড়ল। পা ভাঙেনি, পুরনো নালটি ভুলভাবে গাঁথা হয়েছিল। পেরেক মাংসে ঢুকে গিয়েছিল, যার কারণে ঘোড়াটির ব্যথা আর ফোলা ভাব হয়েছিল। আম্মার একটি ধারালো পাথর আর লোহার টুকরো খুঁজে আনল। অনেক ধৈর্য ও পরিশ্রমে সে খারাপ নালটি বের করে আনল। ঘোড়াটি হালকা শব্দ করল, তারপর সাবধানে নিজের পা মাটিতে রাখল। কয়েক মাস পর সে প্রথমবার বিনা ব্যথায় উঠে দাঁড়াল। এবার পালা ছিল চামড়ার রোগের চিকিৎসার। এটা বেশ কঠিন ছিল। রোগটি ঘোড়ার শরীরের অনেকটা অংশ নষ্ট করে দিয়েছিল। এবার আম্মার আশেপাশের মাঠে গেল। সে বিশেষ কিছু তেতো লতাপাতা জোগাড় করল। পাশ দিয়ে যাওয়া এক পুরনো কাফেলার ধ্বংসাবশেষটিকে একটু আলকাতরাও আনল। সে নিজের হাতে একটি সাধারণ মলম তৈরি করল এবং ঘোড়ার গায়ে লাগাতে শুরু করল। এই প্রক্রিয়া ঘোড়াটির জন্য বেশ যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু আম্মার তাকে শান্ত গলায় বোঝাতে থাকল, ধৈর্য ধরো আমার বন্ধু, এই ব্যথা রোগকে বের করে দেবে, তুমি আবার শক্তিশালী হয়ে উঠবে। সপ্তাহগুলো ধীরে ধীরে কাটতে লাগল। আম্মার তার অল্প খাবার ঘোড়ার সাথে ভাগ করে নিত। ঠান্ডা রাতগুলোতে তার কাছে ঘুমাত যাতে সে উষ্ণতা পায়। প্রতি সকালে তাকে স্রোতের পানিতে ধুয়ে দিত। ধীরে ধীরে মরা চামড়া শুকনো খোসার মতো ঝরে পড়তে লাগল। নতুন মাংস ঠিক হতে লাগল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে যেখানে চামড়া নষ্ট হয়ে গিয়েছিল সেখানে নতুন লোম গজাতে শুরু করল। প্রথমে সেগুলোর রং একটু অদ্ভুত ধূসর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই রং চকচকে রূপোর মতো হয়ে গেল। যখন সূর্যের আলো বা জ্যোৎস্নার আলো তার উপর পড়ত,
তখন তা খুব চকচক করত। ঘোড়াটির রূপ পুরোপুরি বদলে গেল। ভালো খাবার পেয়ে তার বুকের পাঁজর ঢাকা পড়ে গেল। তার ঘাড় গর্বে উঁচু হতে লাগল। এক জ্যোৎস্না রাতে আম্মার যখন ঘোড়াটির পিঠ পরিষ্কার করছিল, তখন সে লেজের ঘন লোমের নিচে অদ্ভুত কিছু একটা দেখল। সে ঝুঁকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। সেখানে সে খুব ছোট এবং সূক্ষ্ম একটি খোদাই করা চিহ্ন দেখতে পেল। ঘোড়ার চামড়ায় ওই চিহ্ন দেখে আম্মারের বুক ধক করে উঠল। সেই চিহ্ন খুব ভালোভাবেই চিনত। এটি একটি দুর্লভ এবং আসল শাহী জাতের প্রতীক ছিল। আম্মারের ধারণা ছিল যে এই জাত হয়তো শেষ হয়ে গেছে, অথবা সাধারণ আস্তাবলগুলো থেকে গায়েব হয়ে গেছে। তার কাছে এখন রহস্য পরিষ্কার হল, এই ঘোড়াটি কেবল চড়ার কোনো প্রাণী নয়, এটি শাহী ঘোড়াদের বংশধর ছিল। কিন্তু অবহেলা আর বাজে অযত্ন তার আসল পরিচয় মুছে দিয়েছিল, যে কারণে এটি এখন অসুস্থ আর দুর্বল দেখাচ্ছিল। আম্মার হাসল এবং ঘোড়াটির ঘাড়ে শক্ত করে হাত রাখল। সে বলল, তুমি ওদের বোকা বানিয়েছ আমার বাহাদুর, কিন্তু এখন তুমি তোমার আসল পরিচয় ফিরে আসবে। এখন আমি তোমাকে আফতার ডাকব না, তোমার নাম হবে তীর, কারণ তুমি এমনভাবে উড়বে যেন কেউ তোমাকে থামাতে না পারে। তীরের স্বভাব পুরোপুরি বদলে গেল। সে আর ভীতু আর চুপচাপ ছিল না। সে আম্মারের পেছন পেছন ঘুরত, কোনো দড়ি বা বাঁধন ছাড়াই। যেমনই সে আসত, শক্তিতে দৌড় দিত, আর নিজের মাথা আম্মারের কাঁধে ঘষত, সেই সাথে আদর দেখাত। শারীরিক ক্ষতগুলো সেরে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার আত্মাও সুস্থ হয়ে গিয়েছিল। সে তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল, কারণ সে এমন এক মানুষ পেয়েছিল যে তাকে সম্মান করত, অপমান করত না। আম্মার রোজ তাকে দেখত এবং তার বিশ্বাস হয়ে গেল যে ঈশ্বর কোনো বিশেষ কারণেই তাকে এখানে পাঠিয়েছেন এবং আগামী দিনে তাদের জন্য বড় কিছু লেখা আছে। এরই মাঝে শহরের দেয়ালের ভেতরে সময়ের চাকা ঘুরে চলেছিল। মনসুরের অহংকার তার অজান্তেই ভেঙে চুরমার হতে চলেছিল। সেই রাতের পর 1 বছর পার হয়ে গেছে, যখন আম্মার এবং তার ঘোড়াকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। যেমন আবহাওয়া বদলায়, তেমনি মানুষের অবস্থাও বদলে গেল। এটাই সেই সময় ছিল যখন আম্মার ধীরে ধীরে নিজের নতুন জীবন গুছিয়ে তুলছিল তার ঘোড়া তীরের সাথে। অন্যদিকে মনসুরের ব্যবসা ঝড়ের মতো কেঁপে উঠেছিল। তার সম্পদের ভিত্তি টলমল করতে শুরু করল। তার উপর এমন সব বিপদ আসতে লাগল যা সে কল্পনাও করেনি। প্রথম খবরটি তার কাছে বজ্রপাতের মতো মনে হল। তার যেসব জাহাজ দামি মালামালে ভরা ছিল, সেগুলো সমুদ্রে দস্যুদের দ্বারা লুট হয়ে যায় এবং পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এক রাতেই মনসুর তার অর্ধেক সম্পদ হারিয়ে বসল। সমুদ্রের ধাক্কা সামলে ওঠার আগেই মাটির দিক থেকেও আঘাত এলো। শহরের আস্তাবলগুলোতে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল। মনসুরের আস্তাবলেরই সবচেয়ে বেশি ক্ষতি হল। যে ঘোড়াগুলো নিয়ে সে গর্ব করত, যারা জীবনের কঠোরতা থেকে অজানা ছিল, তারা দুর্বল হয়ে পড়ল। সবচেয়ে সুন্দর ও দামি ঘোড়াগুলো মারা গেল। বেঁচে থাকা ঘোড়াগুলোও রুগ্ন ও প্রাণহীন হয়ে গেল। মনসুরের পাওনাদাররা তার প্রাসাদের দরজায় কড়া নাড়তে শুরু করল। যে বণিকরা সারা রাত তার এখানে থাকত আর খেত, তারা এখন তার পাশ থেকে সরে গেল। যে প্রাসাদ আগে হাসি আনন্দে ভরা থাকত, তা এখন জনশূন্য আর ভয়ের পরিবেশে পরিণত হল। মনসুরের কাছে এখন কেবল তার পুরনো খ্যাতিটাই অবশিষ্ট ছিল, আর সেটাও দিন দিন কমে যাচ্ছিল। এই হতাশার মাঝেই শহরের ময়দানে ঢোলের আওয়াজ বেজে উঠল। এই খবরটি সবাইকে চমকে দেওয়ার মতো ছিল। গভর্নরের আদেশে আগামী সপ্তাহে এক বিশাল মরুভূমির ঘোড় দৌড় আয়োজন করা হবে। এই দৌড়ে প্রথম বিজয়ীর জন্য পুরস্কার থাকবে। মনসুর খবরটি শুনল, তার কান খাড়া হয়ে গেল, তার আত্মা যেন আবারও জেগে উঠল। সোনার মুদ্রার পরিমাণ ছিল 1000 দিনার। এতগুলো টাকা তার সব ঋণ শোধ করার জন্য যথেষ্ট ছিল, আর তার ব্যবসা আবারও আগের মতো বা তার চেয়েও ভালো হতে পারত। সেই সাথে সেনাবাহিনীর ঘোড়া সরবরাহের চুক্তি তার জন্য অব্যাহত সম্পদ ও অনেক বেশি সম্মানের উৎস হতে পারত। মনসুর বুঝে গেল যে এটাই তার শেষ সুযোগ, হয় জয় আর রক্ষা, নয়তো হার আর ঋণের দায়ে জেল। মনসুর তাড়াতাড়ি নিজের আস্তাবলে গেল, যা একসময় তার গর্ব ছিল। সে আশা করছিল যে সেখানে অন্তত একটি মজবুত ঘোড়া যেন বেঁচে থাকে, যা মহামারীতে সুরক্ষিত ছিল। কিন্তু দৃশ্যটা হতাশাজনক ছিল। সে খালি আস্তাবলগুলোয় ঘুরল এবং বাকি ঘোড়াগুলোকে দেখল। এই ঘোড়াটার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ওটা ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। আরেকটা খুব দুর্বল ছিল, আর তৃতীয়টা মারাত্মক রকম রুগ্ন, কঙ্কাল সারছিল। ওদের মধ্যে কোনোটাই সবজির গাড়ি টানার যোগ্য ছিল না। আর এখন মাত্র 2 সপ্তাহ পরই ছিল কঠিন মরুভূমির দৌড় প্রতিযোগিতা। মনসুর রাগে চিৎকার করে উঠল। সে আস্তাবল প্রধানের দিকে তাকালো। তার গলার শিরা ফুলে উঠেছিল। এসব কিভাবে হলো?
আমার ঘোড়াগুলো কোথায়? এই প্রাসাদে কি একটাও সুস্থ ঘোড়া নেই? আস্তাবলের প্রধান ভয়ে মাথা নিচু করে বলল, মহারাজ, মহামারী কাউকে ছাড়েনি। আমাদের এই দুর্দশার কারণে বাকি ঘোড়াগুলো মাসখানেক ধরে কোনো ট্রেনিং পায়নি। মনসুরের রক্ত টকবক করে ফুটছিল। সময় কম ছিল, দৌড়ের আর মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। নতুন ঘোড়াকে ট্রেনিং দেওয়ার মতো সময় নেই, অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করারও সময় নেই। একমাত্র সমাধান ছিল টাকা। মনসুর তার বেঁচে থাকা নগদ টাকা জমালো এবং নিজের কয়েকজন বিশ্বস্ত সহকারীকে ডাকল। সে দুশ্চিন্তাগ্রস্ত গলায় বলল, মন দিয়ে শোনো, শহরে এবং আশেপাশের শহরগুলোতে যাও, সবচেয়ে দ্রুতগামী ঘোড়া খুঁজে আনো। দামের পরোয়া করো না, যাই চাইবে তাকে তাই দিয়ে দাও। আমার এমন ঘোড়া চাই যে আমাকে জয় এনে দেবে, নইলে আমরা সবাই রাস্তায় বসে যাব। মনসুরের লোকেরা পাগলের মতো খোঁজাখুঁজি করতে সব দিকে ছড়িয়ে পড়ল। মনসুর এক মুহূর্তের জন্যেও ভাবেনি যে তার যে ঘোড়াটি দরকার ছিল সেই ঘোড়াটিকেই সে গত বছর বের করে দিয়েছিল। সেই শক্তিশালী, দ্রুতগামী এবং আসল ঘোড়াটি ছিল আম্মারের তীর। কিন্তু মনসুর তার অহংকারে তাকে হারিয়ে বসেছিল। কয়েকদিন পর তার লোকেরা ফিরল। তারা এক অচেনা বণিকের কাছ থেকে একটি দামি ঘোড়া কিনল। ঘোড়াটি মজবুত আর সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আস্তাবলের প্রধান ফিসফিস করে মনসুরকে বলল, মহারাজ, এই ঘোড়াটি সুন্দর ঠিকই, কিন্তু এটি আমাদের মরুভূমির বালুতে ছোটেনি। এটি ভীতু এবং লম্বা দৌড়ের জন্য ট্রেনিং পাওয়া নয়। মনসুর তিক্ততার সাথে বলল, বক্তব্যের কোনো প্রয়োজন নেই, এর শক্তি দেখাই যাচ্ছে। আমি নিজে একে ট্রেন করব, আমাদের জিততেই হবে, কোনো বিকল্প নেই। এভাবেই মনসুর তার সমস্ত আশা এই নতুন ঘোড়াটির উপর রাখল। আস্তাবল প্রধানের সতর্ক বাণীগুলোকে অবজ্ঞা করল এবং কেবল দৌড়ের দিন আর সোনা দেনার উপর নজর রাখল। পরের দিন দৌড়ের সূর্য ঝলমল করে উঠল, যেন পরিবেশের উত্তাপ আরও বাড়িয়ে দিল। মরুভূমির ধারে লাখো মানুষ জমায়েত হল, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বড় বড় লোকেরা তাঁবু খাটিয়েছিলেন। দোকানদারদের হাঁকডাক আর ঘোড়ার খুরের শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। চারপাশে শুধু ধুলো আর ধুলো। সবার নজর শুরুর লাইনের দিকে আটকে ছিল। মনসুর তার অনুসারীদের মাঝে দাঁড়িয়েছিল, তার কপালের ঘাম মুছছিল। ঠান্ডা বাতাস থাকা সত্ত্বেও সে তার সবচেয়ে সেরা পোশাক পরেছিল, কিন্তু তার চেহারা ফ্যাকাশে হয়েছিল। সে তার দামি ঘোড়াটির দিকে তাকালো, যা সে চড়া দামে কিনেছিল। ঘোড়াটি বড় আর সুন্দর ছিল, কিন্তু ঘাবড়ে ছিল। সে জোরে জোরে মাথা নাড়াচ্ছিল আর তার ঘাড়ে ঘাম জমেছিল। এসবই বলে দিচ্ছিল যে সেই বড় দৌড়ের কোলাহলের জন্য প্রস্তুত ছিল না। যখন প্রতিযোগীরা লাইনে দাঁড়ালো, তখন দর্শকদের মাঝে হঠাৎ পিন পতন নীরবতা নেমে এলো। শেষ প্রতিযোগীর দিকে সবার নজর গেল। সে একটু দেরিতে পৌঁছেছিল। সে কোনো চকচকে বর্ম বা রেশমি পোশাক পরেনি, বরং একটি সাধারণ পশমি চাদর আর মুখ সম্পূর্ণ ঢেকে রাখা একটি আলখাল্লা পরা ছিল। সবার চোখ সেই লোকটার দিকে স্থির ছিল, কিন্তু আসল মনোযোগ আটকে ছিল তার ঘোড়াটির ওপর। ঘোড়াটি রূপলি রঙের ছিল। সূর্যের আলোতে এটি এমনভাবে জ্বলজ্বল করছিল যেন সেটি পুরোপুরি আলো দিয়ে তৈরি। তার শরীর মজবুত পেশি দিয়ে গড়া ছিল। পুরো শরীর ছিল সুঠাম আর শক্তিশালী। সে শান্ত এবং গর্বিতভাবে দাঁড়িয়েছিল, কোনো রকম ভয় ছাড়াই, যেন কোনো রাজার অহংকার। মনসুর অজানা সেই যোদ্ধার দিকে তাকালো আর কটাক্ষ করল, এই লোকটা আবার কে, যে নিজের পুরনো চাদর গায়ে জড়িয়ে ভাবে যে সে পুরনো বণিকদের সাথে পাল্লা দিতে পারবে? আশেপাশের লোকজন হাসল, কিন্তু মনসুরের হাসি থেমে গেল যখন তার নজর সেই রূপলি ঘোড়াটার ওপর পড়ল। বুকে এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। সেই ঘোড়াটার মাঝে এক পরিচিত আভিজাত্য ছিল, যা তাকে ভুলে যাওয়া কিছু একটা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু তার মস্তিষ্ক এই আসল ঘোড়াটি এবং সেই দুর্বল কঙ্কালসার ঘোড়াটির মাঝে কোনোভাবেই সম্পর্ক মেলাতে পারল না। শুরু করার ইশারা দেওয়া হলো। ঘোড়াগুলো দৌড়াতে শুরু করল। বালুর এক প্রবল ঝড় উঠল। কিছুক্ষণের জন্যে দৃষ্টি আড়াল হয়ে গেল। শুরুতে মনসুরের ঘোড়া খুব দ্রুত ছুটল। তার বড় পেশি আর বিস্ফোরক গতির সাহায্যে সে দৌড়ে সবার আগে ছিল। জনতা মনসুরের নামে স্লোগান দিতে শুরু করল। মনসুর হাসল। সে দেখল যে তার প্রতিযোগীরা পিছিয়ে পড়ছে। সে ভাবল যে জয় নিশ্চিত হয়ে গেছে, সোনা তার মুঠোতেই। কিন্তু মরুভূমির দৌড় কোনো ছোট ট্র্যাকের দৌড় ছিল না। এটি শক্তি, ধৈর্য আর দীর্ঘ সময়ের পরীক্ষা। যখন অর্ধেক পথ পার হল, ঘোড়াদের পা গভীর বালুতে দেবে যেতে লাগল। সূর্যের তাপ বেড়ে গেল। মনসুরের ঘোড়া, যার সবসময় পর্যাপ্ত খাবার আর আরামে থাকার অভ্যাস ছিল, তার উৎসাহ হারাতে লাগল। তার পা ভারী হয়ে গেল, তার শ্বাসকষ্ট হতে লাগল, মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে লাগল। মনসুর তাকে দৌড়ানোর জন্যে তাড়া দিল, কিন্তু ঘোড়াটি ক্লান্ত হয়ে টলমল করছিল। ঠিক সেই সময়েই ধুলোর মাঝখান দিয়ে লম্বা আলখাল্লা পড়া ঘুড়সওয়ার এবং তার ঘোড়াটিকে দেখা গেল। অশ্বারোহী শান্ত ছিল,
সে ঘোড়াটিকে তাড়া দেয়নি, শুধু ঝুঁকে তার ঘাড়ে ধীরে ধীরে কথা বলছিল, যেন দুজনে মিলে একটিই শরীর। ঘোড়া তীর বালুর ওপর অনায়াসে ছুটছিল, যেন সে উড়ছে, বালুতে তার পা আটকে যাচ্ছিল না। যে মাসগুলো সে বন্য এলাকায় কাটিয়েছিল, আম্মারের পেছনে ছুটে পাহাড় আর কঠোর প্রকৃতি সহ্য করে, তা তাকে অক্লান্ত বানিয়ে তুলেছিল। তীর মনসুরের ক্লান্ত ঘোড়ার পাশ দিয়ে বিদ্যুতের মতো ছুটে গেল। মনসুর ভয়ে পেছনে ফিরল, দেখল যে সেই প্রতিযোগী ধুলোর মাঝ দিয়ে তার চোখের সামনে উপস্থিত। মনসুরের ঘোড়া তাকে ধরার চেষ্টা করল, কিন্তু ক্লান্তিতে ছিটকে পড়ল। তার আরোহী বালুর উপর পড়ল। রূপলি ঘোড়াটি সবাইকে পেছনে ফেলে গেল এবং সবচেয়ে কাছের প্রতিযোগীর চেয়েও অনেক দূর এগিয়ে গেল। ফিনিশ লাইন পার হল। গভর্নর এবং জনতা একেবারে অবাক হয়ে গেল। তারা আগে কখনো এত দ্রুতগামী আর সুন্দর ঘোড়া দেখেনি। দৌড় শেষ করার পরও ঘোড়াটি ক্লান্ত ছিল না। সে নিজের পায়ে নাচছিল, তার জয়ের গর্ব দেখাচ্ছিল। অশ্বারোহী ধীরে ধীরে তার পিঠ চাপড়ে দিচ্ছিল। মনসুর দূর থেকে দেখছিল। তার মুখ ধুলোয় মাখা ছিল, চোখ বড় বড় হয়ে গিয়েছিল। তার স্বপ্ন, প্রাচুর্য আর সোনা মরুভূমির ধুলোয় উড়ে গেল। ধূলিঝড় শান্ত হল। দর্শকদের উল্লাস ধীরে ধীরে থেমে গেল। গভর্নর ময়দানে নামলেন। পাহারাদার আর মন্ত্রীদের নিয়ে আম্মারের কাছে গেলেন। আম্মার এখনও তার রূপলি ঘোড়ার ওপর গর্ব নিয়ে বসেছিল। মনসুর নিজের গায়ের ধুলো ঝাড়ল এবং পরাজয়ের তেতো স্বাদ অনুভব করল। কিন্তু তার ভেতরের বণিকের প্রবৃত্তি তখনও মরেনি। সে ঘোড়াটিকে লোভী চোখে দেখল, মনে মনে ভাবল, আমি দৌড় হেরেছি ঠিকই, কিন্তু আমি যদি এই আসল ঘোড়াটিকে কিনে নিই, তবে আমার সব ক্ষতি পুষিয়ে নিতে পারব। আমি এটা থেকে নতুন জাত তৈরি করব, যা সোনার সমান দামে বিক্রি হবে। মনসুর ভিড় ঠেলে বেরিয়ে এসে গভর্নরের পেছনে দাঁড়াল। গভর্নর আম্মারের দিকে তাকালেন এবং গর্বের সাথে বললেন, অভিনন্দন বীর অশ্বারোহী, আজ আপনি আমাদের এমন এক গতি দেখিয়েছেন যা আমরা আগে কখনো দেখিনি। আপনার চেহারা দেখান, যাতে লোকজন তাদের বিজয়ীকে চিনতে পারে এবং পুরস্কার দেওয়া যেতে পারে। আম্মার ধীরে করে তার আলখাল্লা সরাল। জনতার গুঞ্জন থেমে গেল। মনসুরের রক্ত জমে গেল। অশ্বারোহী কোনো রাজকুমার বা অচেনা বেদুইন ছিল না, সে ছিল আম্মার। কিন্তু এখন আম্মার কোনো ভিখারি ছিল না। তার কাপড় পরিষ্কার ছিল, দাড়ি কামানো ছিল। মনসুর বিস্ময়ে হতবাক ছিল। আম্মারের চেহারায় গর্ব আর সম্মান ঝলমল করছিল। ঘোড়ার যত্ন আর বন্য এলাকায় জীবনযাপন তাকে আবারও একজন সৎ যোদ্ধায় পরিণত করেছিল। মনসুর নিজেকে আটকাতে পারল না। সে দৌড়ে আম্মারের কাছে গেল এবং চিৎকার করে বলল, আম্মার, এ কি তুমি? আম্মার তার ঘোড়ার পিঠ থেকে শান্ত চোখে উত্তর দিল, হ্যাঁ মনসুর, এটা আমি। মনসুর ঘোড়ার পেশি দেখে অবাক হয়ে গেল এবং কৌতূহল নিয়ে বলল, শোনো আম্মার, অতীত অতিথি, তা শেষ হয়ে গেছে। তুমি পুরস্কার জিতে নিয়েছ, অভিনন্দন। 1,00,000 দিনার তোমার। কিন্তু এই ঘোড়াটা, আমি এটা চাই। আমি তোমার কাছে যাই চাইব, তোমাকে বেচতে হবে। কি বলো? আম্মার হালকা হাসল, খুশিতে নয় বরং স্থিরভাবে। সে হাত বাড়িয়ে তার ঘোড়ার ঘাড় বুলিয়ে দিল, যা আদরে মাথা নিচু করল। চারপাশে নীরবতা ছেয়ে গেল। জনতা আর গভর্নর আম্মারের উত্তরের অপেক্ষা করছিল। আম্মার স্পষ্ট এবং সবার শোনা যায় এমন গলায় বলল, তুমি কি সেই জিনিসটাই কিনতে চাও যা তুমি আমাকে কটাক্ষ করার জন্য দিয়েছিলে মনসুর? মনসুর ভুরু কুচকে বলল, আমি বুঝতে পারলাম না, কি বলতে চাও? আমি তোমাকে কিছুই দিইনি, শুধু। কিন্তু হঠাৎ আম্মার তাকে থামিয়ে দিল। মনসুরের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। সে এক পা পিছিয়ে গেল, যেন কোনো ভূত দেখেছে। আম্মার ঘোড়ার সেই বিশেষ চিহ্নটির দিকে তাকালো এবং তার চোখের দিকে দেখল। মনসুর বুঝে গেল যে সে চিনে ফেলেছে। আম্মার বলল, হ্যাঁ মনসুর, ভালো করে দেখো, এটি সেই ঘোড়াই, আফতার। সেই ঘোড়া যা তুমি তোমার আস্তাবল থেকে বের করে আমাকে অপমান করার জন্য আমার সামনে পাঠিয়েছিলে। তুমি এর মাঝে কেবল রোগ দেখেছিলে, আমি এর মাঝে প্রাণ দেখেছি। তুমি একে তোমার সংকীর্ণ দয়া থেকে বের করে দিয়েছিলে, কিন্তু ঈশ্বর একে তার দয়া দিয়ে বাঁচিয়েছেন। জনতার মাঝে বিস্ময়ের গুঞ্জন উঠল। যে ঘোড়াকে নিয়ে শহরের মানুষ হাসাহাসি করত, তা আজ কিংবদন্তি হয়ে উঠেছে। মনসুরের মাথা ঘুরে গেল, তার পায়ের তলার মাটি কাঁপছিল। যে ঘোড়াকে সে নিজের ব্যবসা বাঁচানোর জন্য সব জায়গায় খুঁড়ছিল, এখন সেই ঘোড়াই তার সামনে দাঁড়িয়ে।
আর সে নিজেই তাকে বাইরে ছুঁড়ে ফেলেছিল। আম্মার তাকে থামিয়ে বলল, এটাই তোমার সমস্যা মনসুর, আর এটাই তোমার বিপদের কারণ। দারিদ্র্য কেবল পকেটের হয় না, দৃষ্টিভঙ্গিরও হয়। তোমার কাছে টাকা আর ঘোড়া ছিল ঠিকই, কিন্তু তোমার কাছে এমন হৃদয় ছিল না যা ধুলোর আড়ালের সৌন্দর্য দেখতে পারে। আম্মার গভর্নরের কাছে গেল, সোনার মুদ্রার থলে আর সেনাদলের চুক্তি গ্রহণ করল। জনতা হাততালি দিল। তাদের গল্প সবাইকে মুগ্ধ করেছিল। মনসুর একা দাঁড়িয়েছিল। আম্মার তার ঘোড়া আফতারের পিঠে চড়ে বুক ফুলিয়ে ময়দান ছেড়ে চলে যাচ্ছিল। মনসুর তার খালি হাত এবং চড়া দামে কেনা ঘোড়াটিকে দেখল, আর সেই মুহূর্তে সে তেতো সত্যিটা বুঝতে পারল। সে সব কিছু হারিয়েছে। ভাগ্য তাকে হারায়নি, বরং তার অহংকার তাকে সেই রত্নটি দেখতে বাধা দিয়েছিল যা তার হাতের মুঠোতেই ছিল। মনসুর তার খালি প্রাসাদে ফিরে গেল। পাওনাজাররা তার দরজায় দাঁড়িয়েছিল এবং চাকরবাকররা সব চলে গিয়েছিল। সে তার মার্বেল পাথরের দরজার চৌকাঠে বসল। তার মনে পড়ল সেই রাতের কথা, যখন আম্মার ওই একই জায়গায় দাঁড়িয়েছিল। তারপর পরিস্থিতি পাল্টে গেল। আম্মার এখন নতুন লক্ষ্যের দিকে ছুটছিল তার ঘোড়া আফতারের সাথে। দুজনে মিলে ভক্তি আর দয়ার এমন এক গল্প লিখেছিল যা শক্তি থেকে নয়, বরং শুধু করুণা থেকেই আসে। পরদিন আম্মার বাজারে গেল, এবার ভিখারি হিসেবে নয়, একজন অভিজ্ঞ বণিক হিসেবে। সে তার 10,000 দিনার খুব বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করল। সে কাফেলা কিনত, নানা জিনিসের ব্যবসা করত, রেশম, মশলা আর খাঁটি ঘোড়া। আর তার ভালো খ্যাতি ও সততার কারণে তার ব্যবসা খুব দ্রুত বেড়ে গেল। আম্মার শহরের সবচেয়ে বড় বণিক হয়ে উঠল। মানুষ দূর দূরান্ত থেকে তাকে দেখতে আর তার সাথে ব্যবসা করতে এলো। কিন্তু নতুন আম্মার পুরনো আম্মার এবং মনসুর থেকে আলাদা ছিল। সে উঁচু উঁচু দেওয়াল তোলেনি, বরং তার লাভের একটা বড় অংশ গরিব, মুসাফির এবং বাচ্চাদের শিক্ষায় ব্যয় করল। সে ঘোড়াদের যত্ন আর অশ্বারোহণের প্রশিক্ষণও শুরু করল। আফতার ঘোড়াটিকে আম্মার কখনো বেচেনি, তাকে দিয়ে কোনো কাজও করায়নি। তার জন্য একটি আরামদায়ক আস্তাবল বানালো, বাগানের মাঝখানে তাকে রাখল। ঘোড়াটি সবসময় তারই সাথে থাকল। অন্যদিকে মনসুর একা তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রইল, যা কিনা নিলামে বিক্রি হয়ে গিয়েছিল। সে দুঃখের সাথে তাকিয়ে দেখছিল যে আম্মারের কাফেলা সফলতা আর সমৃদ্ধির সাথে পথ পার হচ্ছে। মনসুর বুঝে গেল যে আসল ধনসম্পদ আম্মারের হৃদয়ে ছিল, এবং এটাই তাকে সত্যিকারের মহত্ব দিয়েছে। এভাবেই বণিক আবারও সৎ মানুষে পরিণত হল, এবং শহরবাসী এই শিক্ষা পেল যে দয়াশীলতাই হল এমন এক ব্যবসা যা কখনো হারে না।